একেবারে গণপরিষদের মাধ্যমে একেবারে নতুন সংবিধান করে। এনসিপি একটা নতুন ন্যারেটিভ তৈরি করছে। এই জিনিসটা স্পষ্ট না করে স্বাক্ষর করে ফেলা মানে আপনি হচ্ছে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো করে কি চাপ প্রয়োগ করার জন্য অনেক বেশি বলে। বিএনপির যে গণতান্ত্রিক অর্জন, সে অর্জনগুলোকে বেশি করে গ্লোরিফাই করা হচ্ছে। আপনি কি বিএনপিকে না ক্যাম্পেইন করার জন্য ঠেলে দিচ্ছেন? সংবিধানের বেসিক যে ফান্ডামেন্টাল, সেটা পরিবর্তন করতে হলে আপনাকে গণভোট যেতে হবে। যদি না ভোট জিতে যায়, আইনি ভিত্তি বলতে আসলে কি বোঝাচ্ছেন? কি করলে আসলে এটা আইনি ভিত্তি হতো এবং আইনি ভিত্তি দিলে যে এটা মানতে সবাই বাধ্য থাকতো, এইটা জায়গায় একটু পরিষ্কার করবেন। আইনি ভিত্তি বলতে কি বোঝাচ্ছেন? বিষয় যেটি হচ্ছে যে, যেমন ধরেন আপনি যে উচ্চ কক্ষ করবেন, এখন তো আছে শুধু নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ করবেন এবং উচ্চ কক্ষ পিয়ার হবে কি হবে না সেই ডিবেটটা কিন্তু এখনও এই যে সনদ আছে সেখানে নোট অফ ডিসেন্টের সাথে কিন্তু এটা কিন্তু এখানে আছে। তো এটা যদি আপনার এখন সরকার যেটা সবাই সব মিলে যেই আইনি ভিত্তিটা গিয়েছে সেটি গেছে হচ্ছে গণভোট গিয়েছে। সবচেয়ে স্থায়ী যেই আইনি ভিত্তি যেটা হইতো, যদি এটাকে আমরা গণপরিষদ করতে পারতাম এবং পরবর্তীতে আইনসভায় যারা হচ্ছে নির্বাচিত হবে তারা একই সাথে নতুন সংবিধান লেখা এবং নতুন করে আইন তৈরি করার যদি তারা একটা ম্যান্ডেট পাইতেন, এটা হয়তো সবচেয়ে স্থায়ী। যেহেতু এটা অনেকগুলো দল হচ্ছে রিলেট করতে পারে নাই, দেন তারা যেটা হচ্ছে যে আইনি ভিত্তির ক্ষেত্রে বিএনপির পজিশন ছিল যে না, এটাকে আসলে রাজনৈতিক কমিটমেন্টের জায়গায় রাজনৈতিক দলিল হিসাবেই থাকুক, এটাকে আইনি ভিত্তি পরবর্তী সংসদ দিবে। আর আমাদের দাবি ছিল গণপরিষদ, জামাত বলছিল গণভোট, কিংবা আরও অনেকগুলো দল বলছিল নির্বাচনের সময় গণভোট অথবা পূর্বে গণভোট অথবা নির্বাহী আদেশ। তাহলে অনেক তিনটা পদ্ধতি আমরা পেলাম, গণপরিষদ, গণভোট কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে। কিন্তু গণভোটে যদি এটা যায়, তা গণভোটের মাধ্যমে যখন এটা পাস হবে, যেহেতু এটা জনগণের একটা ম্যান্ডেটে পাস হবে, দেন পরবর্তী সংসদ এইটাকে হচ্ছে সাংবিধানে পরিবর্তন করে এটা একটা অ্যাকোমোডেট করে নেবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে, যেহেতু এটা বেসিক স্ট্রাকচার চেঞ্জ করছে, তারপর কিন্তু এটা কিন্তু একটা আইনি কিছু জায়গায় কিন্তু ফাঁক ফোকর কিন্তু এখনও রয়ে গেছে। ফলশ্রুতিতে আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম যে একেবারে গণপরিষদের মাধ্যমে একেবারে নতুন সংবিধান করা এবং সেটি সংবিধান হচ্ছে 2026 আকারে রেফারেন্স হিসাবে হাজির করা, সেই জায়গাটিতে যদি আসতে পারতো তাহলে এটা হবে স্থায়ী সমাধান। এখনও যে গণভোটের মাধ্যমে দিচ্ছে, এখন একটা জটিলতা রয়ে গেছে। যেমন ধরেন জুলাই সনদ এর জনগণ মতামত দিল যে হ্যাঁ আমরা এটা হচ্ছে মতামত দিলাম। এই যে 84টা প্রশ্ন, আপনি এই প্রশ্নটা কি আকারে গণভোটে যাবে, এটা কিন্তু প্রশ্ন রয়েছে। বিএনপিকে ধরেন হচ্ছে সে উচ্চকক্ষ পিয়ারের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, বাকি সবাই কিন্তু চাচ্ছে। এখন জনগণ জুলাই সনদের ক্ষেত্রে মতামত দিল যে আমি উচ্চকক্ষে পিয়ার চাই। আবার আমাদের এখানকার যে ইলেকটোরাল প্রসেস, সেই ইলেকটোরাল প্রসেসে ধর নিম্নকক্ষে বিএনপি মেজরিটি নিয়ে আসলো, তাহলে বিএনপি কিন্তু উচ্চকক্ষে আবার পিয়ার চায় না। তাহলে একই জনগণের যে দুইটা রায়, তাহলে বিএনপি তো বলবে যে আমি তো উচ্চকক্ষে পিয়ার চাই না, জনগণ আমাকে রায় দিছে, তাহলে আমি কেন উচ্চকক্ষে পিয়ার করব, বা আমি উচ্চকক্ষ পিয়ার করতে বাধ্য না, কারণ জনগণ আমাকে মেনে দিয়েছে। তাহলে একই জনগণ যদি আবার গণভোটে রায় দেয়, তাহলে আপনি তখন এই যে ধরেন একটা জটিলতা যে রয়ে গেছেন, সেটার কিন্তু এখনও কিন্তু সলিউশনে কিন্তু হয় না। ফলে গণভোট আগে হবে না পরে হবে, এই ডিবেটটা কিন্তু আবার কিন্তু দেন আপনার হচ্ছে শুরু হচ্ছে। তো ফলশ্রুতিতে আমরা যেটা বললাম যে এটার একটা আইনি ভিত্তি হোক, আপনি গণভোটে কী প্রশ্ন পাঠাচ্ছেন, কয়টা প্রশ্ন পাঠাচ্ছেন, কোন প্রসেসে পাঠাচ্ছেন, আদেশটা কী দিচ্ছেন, এই জিনিসটা স্পষ্ট না করে স্বাক্ষর করে ফেলা মানে আপনি হচ্ছে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন। এবং আমরা ঘোষণাপত্রে যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সরকারকে যেটা দেখলাম যে জুলাই ঘোষণাপত্র যেটা করলো, সেটা কিন্তু অনেকটা বিএনপির মতামতের প্রাধান্য পেয়েছে। বিএনপির যে গণতান্ত্রিক অর্জন, সে অর্জনগুলোকে বেশি করে গ্লোরিফাই করা হচ্ছে। 75-এর পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফেরা, কিংবা হচ্ছে এরশাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে ফেরা, এই জিনিসগুলোকে গ্লোরিফাই করতে, যদি আপনি এইগুলোকে এত বেশি গ্লোরিফাই করেন, তাহলে 90-এর পরে তো গণতন্ত্র আবার তো হচ্ছে আপনার একটা হচ্ছে খারাপ অন্ধকারের দিকে ঠেলে গেছে। তাহলে সেই ঠেলে দেওয়ার ক্ষেত্রে গিয়ে বিএনপির দায় নাই, কিংবা 2001 থেকে 6 সালের যে রাজনৈতিক সেইটার দায় নেই। তাহলে এই জিনিসগুলোকে যে ধরেন একটা ঐতিহাসিক ঘোষণাপত্রকে আপনি একটি দলকে প্রাধান্য দেওয়া, তাহলে আপনি সবাই আগে সিগনেচার নিয়ে নিলেন, সিগনেচার নেওয়ার পরে আপনি যে আদেশটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে জারিটা হবে, সেটাও যে আপনি টেক্সটের ক্ষেত্রে কোনো দলের মতামতকে প্রাধান্য দেওয়া হবে না, কিংবা তাকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে না, সেটার তো আমি কোনো। আপনি যেটা বললেন যে একটা দলের প্রাধান্য দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, এই টেক্সট কি হবে না হবে, এটা তো দীর্ঘদিন আপনারা আলোচনা করে ঠিক করেছেন। না, টেক্সট তো এখন ঠিক হয় না, মানে ইয়ের টেক্সট না, সনদের টেক্সট নিয়ে হচ্ছে আমাদের তো কোনো আপত্তি নাই।
আপত্তিটা হচ্ছে যে আদেশটা দিবে, মানে জুলাই সনদ নিয়ে কিন্তু এখানে কিন্তু আমি একটু বলে ফেলি। জুলাই সনদের যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে, জুলাই সনদে যে বিষয়গুলো অ্যাকোমোডেট হয়েছে কিংবা যেগুলো দ্বিমত হয়েছে, এইটা নিয়ে হচ্ছে এনসিপির কোনো ধরনের দ্বিমত কিংবা হচ্ছে কোনো ধরনের আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে এইটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, এইটা নিয়ে হচ্ছে মূলত এনসিপির দ্বিমত। যে ডক্টর জাহিদুর রহমান, এই যে আইনি ভিত্তি আসলে যেটা আপনি সংবিধান নিয়ে আপনার স্টাডি আছে এবং আইন নিয়ে আপনার পড়াশোনা আছে, এই যে বিষয়টা এখন যে জায়গায় আটকে আছে, এনসিপি একরকম কথা বলছে, জামাত একরকম বলছে, আসলে কোথায় মানে প্রবলেমটা দেখেন আপনি? আমি ধরুন এনসিপির দুটো দাবির কথা বলি, মানে তাদের মূলত চাওয়া হচ্ছে এখন যে একটা রাষ্ট্রপতিরও না, রাষ্ট্রপতি ছিল ইনফ্যাক্ট সংবিধান নিয়ে আদেশ, এটা কিন্তু অধ্যাদেশ না, আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি। কিন্তু এনসিপি একটা নতুন ন্যারেটিভ তৈরি করছে, যেটা যেহেতু গণঅভ্যুত্থানের সরকার, এই আদেশ রাষ্ট্রপতি দেবেন না, এটা প্রধান উপদেষ্টা দেবেন। মানে ওই আদেশের মাধ্যমে কি কি করা হবে, এই যে গণভোট সহ যা পুরো বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে, এটা তখন একটা লিগ্যাল ভিত্তি হয়। আসলে কি হয়, এটা চ্যালেঞ্জ হতে পারে। ডিবেট আছে, আসছি ডিবেট আছে, এটা এই জন্যই তো আমরা বললাম যে আমাদের মূল দাবি কিন্তু ছিল গণপরিষদ। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যদি সবাই একমত হই, তারপর যেটা হবে পরবর্তীতে ইনফ্যাক্ট সব কিছু দিনের শেষে আমাদের সংসদে গিয়ে সংবিধানে রাটিফাই করতে হবে, এটা লাগবে, কমিটমেন্ট থাকলে এটা হয়ে যায়। যেমন আমরা যখন সবাই একমত ছিলাম, আমরা অনেক আগে, আমি প্রায় বলি যে বিচারপতি শাহাবুদ্দিন এরশাদের সময় যখন উপরাষ্ট্রপতি হলেন, সিটিং চিফ জাস্টিস, আবার উনি এটা দায়িত্ব পালন করে আবার ফেরত গেলেন। সো আমরা যেহেতু সবাই একমত হয়েছি, এটা হয়ে গেল, পরে আমরা আবার কনস্টিটিউশনে সেটাকে ইনক্লুড করেছি। সো এটা একটা। নাম্বার 2 হচ্ছে ওনাদের গণভোটের একটা দাবি আছে। আমি জানি না, অনেক সময় রাজনৈতিক দলগুলো করে কি চাপ প্রয়োগ করার জন্য অনেক বেশি বলে, বার্গেইনের মতো। আমরা অনেক দরাদরির দোকানে বার্গেইন করি না, ওনারা একটা রেফারেন্ডাম নিয়ে এমন একটা দাবি করেছেন, এটা মারাত্মক। আমি এটা একটু ক্লিয়ার করা দরকার মনে করি। ওনারা বলছেন আমাদের যতগুলো মানে সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এটা গণভোটে দিতে হবে। আচ্ছা, ওনারা একদম এই দাবি স্পষ্টভাবে করছেন। মানে বলা হবে জুলাই জাতীয় সনদ আগামী সংসদ পাশ করবে কিনা আপনি বলুন, মানে হ্যাঁ বা না। যদি হ্যাঁ বলে, নোট অফ ডিসেন্ট ছাড়া এটা দিতে হবে। তার মানে বিপদটা দেখুন, বিএনপির কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, আপার হাউসের মতো করে 9টা ক্ষেত্রে, বাকিগুলো তো বিএনপি অ্যাগ্রি করে। আচ্ছা, এখন বিএনপি তাহলে এই গণভোটে আপনি একরকম ঠেলে দিচ্ছেন বিএনপি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করো। এবং কথার কথা, আমি তর্কের খাতিরে ধরলাম, যদি না ভোট জিতে যায় তাহলে আমাদের পুরো সংস্কারের প্যাকেজ কিন্তু বাতিল হয়ে গেল। তার চাইতে বরং আমার কাছে যেটা ভালো মনে হয়েছিল সেটা হচ্ছে যদি আমরা এরকম বলি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আপনি অনুমোদন করছেন কিনা, হ্যাঁ বা না, সংসদ করবে কিনা। সেই ক্ষেত্রে দেখুন সুবিধা যেটা, এটা ফ্যাক্ট, বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে যখন যদি ক্ষমতায় যায় সে বলবে আমি তো এগুলো দেইনি, আমি এগুলো ছাড়া বাকিগুলো করব। এনসিপি যদি পাওয়ারে যায়, এনসিপি তার যেগুলো সমস্যা নাই সেগুলো সে করবে। জামাত যদি যায় তাহলে কিন্তু প্রত্যেকের জন্য কমফোর্টেবল হয়। ফলে গণভোট নিয়ে একটা নতুন সিরিয়াস বিতর্ক তাদের জায়গা থেকে আসছে, এবং আমি আদেশের চাইতে গণভোটের এই অপশনটাকে আরো মেজর প্রবলেম মনে করি, এবং এটাই আসলে মূল সংকট সামনে তৈরি করবে। আপনারা যেটা ডক্টর জাহিদুর রহমান বলছেন, সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা কিভাবে সমঝোতা বা কিভাবে এটা সমাধান হতে পারে মনে করেন দাদীপ? এক্ষেত্রে আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে দেখেন, দুটো বিষয় খুব স্পষ্ট করে এখানে আসলে জুলাই সনদের মানে এখানের মাঝে মাঝে দেখবেন বিশেষ করে অনেকগুলো দলই হচ্ছে বিভিন্ন ইনফোগ্রাফ হচ্ছে প্রচার করে যে 84টার 75টা করছি, দেন আমি 95% অ্যাকোমোড হয়েছে, আমাকে জাস্ট 1%-এর জন্য কেন হচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি পরীক্ষার হলে পরীক্ষা যখন দেন, আপনার রোল নম্বর লেখাটা এবং হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি যদি এইটাকে বাকি ওই 5% অ্যান্সার করছেন কি করেন না ওইটার সাথে যদি মিলানো হয় তাহলে তো হয় না। মূল যে জায়গাটা হয়েছে উচ্চকক্ষে পিআরের দাবিটা, প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবেন কিনা, এবং এখানকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের ক্ষেত্রে যে আপনার হচ্ছে একটা কমিটির মাধ্যমে নিয়োগ হয়। এখন তো সরাসরি প্রধানমন্ত্রী এই বিষয়গুলো দেখেন, এই রকম এবং রাষ্ট্রপতি নির্বাচন, এরকম 4টা বিষয় আপনার খুব বেশি নেই। তবে মূল যে জায়গাটা হয়েছে যে উচ্চকক্ষ পিআরটা, সেক্ষেত্রে আমরা কেন উচ্চকক্ষ পিআরের বিষয় খুব রিজিড, এবং সেটা শুধু বিএনপি বা 1-2টা দল বাদে অধিকাংশ দলই কিন্তু উচ্চকক্ষে পিআর চাইছে, এবং বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে আছে
সবগুলো দলই কিন্তু এইটার বিষয় উচ্চ পিয়ারটা। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয় যে আপনার যখন যেই দল ক্ষমতায় যায় তারা তাদের দলীয় আদর্শ অনুযায়ী কিংবা তাদের দলের প্রধানের রাজনৈতিক সুবিধাজনক পজিশন, সুবিধাজনক অবস্থান অনুযায়ী সংবিধানটাকে আমূল পরিবর্তন করে ফেলেন। একেবারে সংবিধানের আপনার মূলনীতি থেকে শুরু করে সব কিছু আপনি পরিবর্তন করে ফেলতেন। তাহলে এইটা কিভাবে হয়? এইটা হয় হচ্ছে সংসদের 2/3 মেজরিটি হলেই এটা সে করে ফেলতে পারে। এখন সংসদে যারা নির্বাচিত হন আইনসভার, তারা হন বিদ্যমান সংবিধানের আলোকে আইন প্রণয়ন করার জন্য তাকে জনগণ ম্যান্ডেট দেওয়া হয়, কিন্তু তিনি আইন প্রক্রিয়ার যে স্ট্যান্ডার্ড সেটা কি হচ্ছে তিনি পরিবর্তন করে ফেলেন। সংবিধানের বেসিক যে ফান্ডামেন্টাল সেটা পরিবর্তন করতে হলে আপনাকে গণভোট যেতে হবে, এটা ছিল আমাদের দাবি। ফলশ্রুতিতে এখন যেটা দেখা গেছে যে বিএনপির ক্ষেত্রে উচ্চকক্ষ তার প্রস্তাবনাটা হয়েছে যে সে নিম্নকক্ষের, অর্থাৎ এখন যেভাবে নারীদের আসন যেভাবে ডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ নিম্নকক্ষে যে যত কোটা সিট পায় তার অনুপাতে সে নারীদের পায়, তাহলে সে চাচ্ছে যে উচ্চকক্ষটা এই অনুপাতে হোক। তাহলে যদি এই অনুপাতই হয় তাহলে তো আমার দুইটা একটা জিয়াউর রহমান আদিব যেটা বলছিল ওই যে পিয়ার নিয়ে, সেখানে আপনি কিছু আমি আসলে আদিবের জবাবটা আমার একটা পাল্টা সম্পূরক প্রশ্ন আছে। মানে বিএনপি আপার হাউস যেভাবে চায়, লোয়ার হাউসের সিটের প্রপোর্শন সেটা করলে আপার হাউসের দরকার নেই, এগুলো আমরা জানি, এগুলো আমরা প্রচুর কথা বলেছি এবং আদিব যেভাবে যুক্তি দিয়েছেন এগুলোই যুক্তি, আই অ্যাগ্রি উইথ দিস। কিন্তু আমার প্রবলেমটা অন্য জায়গায়। এটা যৌক্তিক না, তারপরে বিএনপি তো স্ট্যান্সটা নিয়েছে এবং এতে তার পলিটিক্যাল মাসুলও আছে। এই যে আমরা সমালোচনা করছি, জনগণও মনে করছে যে সে এটা কেন করবে, বা একই মানুষ দুইটার প্রধানমন্ত্রীও থাকবেন, দলের প্রধানও কেন থাকবেন, কমিশনগুলোর মধ্যে শুধুমাত্র তারা নির্বাচন কমিশনটাকে পুরো মানে সরকারের কর্তৃত্বের বাইরে গঠন করবেন, বাকিগুলো কেন করবেন তারা? ও কমিশন মানে তো সরকার না। সো তার সমালোচনা হচ্ছে, সমালোচনার পরও তো বিএনপি এই অবস্থানটা নিয়েছে তার পলিটিক্যাল মূল্য চোকানোর ঝুঁকি থাকা সত্ত্বেও। খেয়াল করুন, এখন আমার প্রশ্নটা যে জায়গায়, নোট অফ ডিসেন্ট ছাড়া যখন আপনি রেফারেন্ডাম বা গণভোটটাকে দিচ্ছেন, বিএনপিকে তাহলে কি অবস্থা নেই? বিএনপি তো তার ওই 9টা ছাড়া বাকি সব সংস্কার চায়, কিন্তু 9টার মধ্যে অন্তত 1-2টা আছে তার খুবই ফান্ডামেন্টাল। সে কি এখন এইটার জন্য পুরো গণভোটটার বিরুদ্ধে নায়ের ক্যাম্পেইন করবে? আপনি কি বিএনপিকে না ক্যাম্পেইন করার জন্য ঠেলে দিচ্ছেন? অথচ যদি নোট অফ ডিসেন্ট সহ রেফারেন্ডামটা যায় তাহলে কিন্তু প্রত্যেকে হায়ের পক্ষে, ওই শেখ হাসিনার লোকজন ছাড়া বাকি সবাই হায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, তাতে সমস্যা নাই, প্রত্যেকের তার ওই সিকিউরিটিটা থাকলো। আবারও বলছি, বিএনপি ভালো করেছে কি খারাপ হচ্ছে এটা নিয়ে কিন্তু রাজনীতি হোক। এনসিপির উচিত হবে এই পয়েন্টগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া। দেখো কিন্তু আবার শেখ হাসিনা হইতে চায়, ওর হাতে পাওয়ার রাখতে চায়, এগুলো বলে রাজনীতিটা হোক। কিন্তু আপনি যখন নোট অফ ডিসেন্ট ছাড়া রেফারেন্ডামটা দিচ্ছেন, এটা কিন্তু মারাত্মক সংকট তৈরি করবে। তার মানে আমি রাদিবের কাছে জানতে চাই, তাহলে বিএনপি আসলে কি ক্যাম্পেইন করবে? বিএনপি এই যে এত মাসের পর মাস ডিবেট করলো, বিএনপি তো জায়গাগুলো থেকে সরে নাই, লাইভ হলো, জনগণের সামনে দেখা গেল। আমরা টকশোতে সমানে এই যে বিএনপি এগুলো ইললজিক্যাল এই আলাপ করলাম, কলাম লেখা হইলো, তারপরও সে সরল না। তো গণভোটে গিয়ে তো সেখানে তাহলে হাতে দাঁড়াবে। তার মানে আমরা ঘাড় ধরে বিএনপিকে নাকতে ঠেলে দিচ্ছি। এই বিভেদটা মারাত্মক সংকট তৈরি করবে।